নবম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে শেয়ার করব কোন সাবজেক্ট? জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি সাবজেক্টেরই কিন্তু আজকে প্রথম চ্যাপ্টারের 3 পাতা পর্যন্ত আমি তোমাদের সামনে শেয়ার করেছি অলরেডি, অর্থাৎ ফার্স্ট পার্ট কিন্তু দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কি হবে না, এখান থেকে যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ বছরের শুরুতেই যদি আমরা এটা করি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। দেখো, এই জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু সমস্যা অনেক দিক থেকে, অর্থাৎ এই জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু লাইন বাই লাইন কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা লাইনে মোটামুটি ধরে রাখতে পারো যে একটা করে কোশ্চেন মোটামুটি আছেই। তাই আমি বলবো যে এই জিওগ্রাফি সাবজেক্টটা প্রথম থেকে আমরা যতটা পড়বো, এই পড়ার সাথে সাথে কিন্তু উত্তরটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাই শুরুতেই আমি তোমাদের একটা পার্ট অলরেডি শেয়ার করেছি, আজ কিন্তু শেয়ার করব দ্বিতীয় পার্ট। তাহলে চলো শেয়ার করি। দেখো, শেয়ার করব কোন জায়গা থেকে? দেখো, এই গ্রহরূপে পৃথিবী আমরা শেয়ার করছি নবম শ্রেণী। দেখো, ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদকের এই বই থেকে। যাদের কাছে এই সমরেন্দ্রনাথ মোদকের বইটা আছে তারা তো অবশ্যই সমরেন্দ্রনাথ মোদকের বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে সমরেন্দ্রনাথ মোদকের বই নেই তারা চেষ্টা করবে যে সমরেন্দ্রনাথ মোদকের বইটা কিনতে। আর যদি কেনা হয়েই থাকে অন্য বই তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ এই সমস্যাটা দূর হয়ে যাবে এই ভিডিওর মধ্যে দিয়ে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে দিয়েই তোমাদের কাছে চলে যাবে এই বইয়ের যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে চলে যাবে। তাহলে আমরা একটু একটু শেয়ার করব, যেখান থেকে আমাদের বোঝার দরকার আছে সেইগুলো শেয়ার করব, এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে লিখে তোমাদের সামনে শেয়ার করব যতটা পারা যায়। দেখা যাক, আমরা 3 পাতা পর্যন্ত মোটামুটি করে রেখেছিলাম এই সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে। এবার আসবো আমরা যে এই অভিগত গোলক, এইখান থেকে আসবো, অর্থাৎ পৃথিবী অভিগত গোলকের ধারণা, গোলকের কারণ। দেখো, এইখান থেকে শেয়ার করব। দেখো, এই অভিগত গোলকটা কি? অর্থাৎ যে গোলকের উত্তর দক্ষিণ অক্ষ সামান্য চাপা এবং পূর্ব পশ্চিমে অক্ষ কিছুটা ফোলা তাকেই অভিগত গোলক বলে। তাহলে পৃথিবী এর সাথে মিলে যাচ্ছে। এবার বৈশিষ্ট্য দেখো, এই অভিগত গোলকের কিছু ফিচার্স থাকে। কি কি ফিচার্স? না, এই ফিচার্সগুলো হলো যে অভিগত গোলকের 2টি অক্ষ থাকে। 2 নম্বর হচ্ছে দীর্ঘ অক্ষ ও অনুভূমিক এবং ক্ষুদ্র অক্ষ উলম্ব। এই উল্লম্ব হওয়ার কারণে পৃথিবীর ক্ষেত্রে দীর্ঘ অক্ষ নিরক্ষরেখা এবং উল্লম্ব অক্ষ মেরুরেখা গঠন করে। তাহলে বোঝা গেল এটুকু। এবার আসবো আমরা যে পৃথিবীর অভিগত গোলকের গোলাকৃতির ধারণা, অর্থাৎ বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে কোনো গোলাকার নমনীয় বস্তু নিজ মেরুদণ্ডের চারপাশে লাট্টুর মতো অবিরাম ঘুরলে তার মধ্যে এই একই সঙ্গে পরস্পর বিরোধী কেন্দ্রমুখী শক্তি ও কেন্দ্র বহির্ভূমুখী শক্তি এর উদ্ভব ঘটে। তো আমরা লাট্টু ঘুরিয়েছি, লাট্টু ঘোরানোর সময় সময় দেখেছি যে লাট্টু ঘোরে। দেখো, লাট্টুটা কিন্তু ঘোরে কীরকমভাবে? এরকমভাবে ঘোরে। এরকমভাবে ঘোরার সাথে সাথে কী হয়, আবার নিজেও এরকম ঘুরতে ঘুরতে ঘোরে। তাহলে বোঝা যায় যে এই লাট্টুর মতন আকৃতি, অর্থাৎ তার জাস্ট লাইক এ টপ, অর্থাৎ পৃথিবী ঘোরে ঠিক লাট্টুর মতো ঘুরতে ঘুরতে। তাহলে এবার কি হলো? এবার এলো, দেখো, মধ্যভাগে নিরক্ষরেখার পূর্ব পশ্চিম ব্যাস বরাবর কেন্দ্রমুখী বল ও শক্তি মেরু, অর্থাৎ উত্তর দক্ষিণ ব্যাস বরাবর কেন্দ্রমুখী শক্তি কার্যকর হয়ে মধ্যভাগ স্ফীত এবং মেরুভাগ চ্যাপ্টা হয়। এইভাবে আমাদের পৃথিবীর জন্মকাল উত্তপ্ত ও নমনীয় ছিল। তাহলে অর্থাৎ পৃথিবীর জন্মটা কীরকম সেটাও কিন্তু আমাদের একটু ধারণা হয়ে গেল। ক্রমাগত আবর্তনের ফলে নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র বহির্ভূত বলের প্রভাবে পদার্থসমূহ সরে গিয়ে ফিত হয়েছে এবং মেরু অঞ্চল কেন্দ্রমুখী শক্তির চাপে প্রভাবে চ্যাপ্টা হয়েছে। তাহলে আমরা পৃথিবীর আকৃতিটা কেমন হয়েছে এটা বোঝা গেল। এবার আসবো আমরা পৃথিবীর ব্যাস, অর্থাৎ পৃথিবীর অভিগত গোলাকৃতির ধারণা, অর্থাৎ পৃথিবীর ব্যাস পরিধির মধ্যে পার্থক্য। পৃথিবীর নিখুঁত বৃত্ত হলেও ভূপৃষ্ঠের সমস্ত বিন্দু থেকে ব্যাস এবং পরিধি সমান। বাস্তবে দেখা যায় যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি, পরিধি 40,093 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি, পরিধি 39,900
কিমি। তাই এই নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 12,757 বিয়োগ 12,714 এই 43 কিমি বড় এবং নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা 40,093 থেকে 39,995 সমান সমান 135 কিমি বড়। তাহলে দেখো এর হিসাবটা আমাদের একটু দেখতেই হয়। তো হিসাবটা আমরা দেখে, তাই পৃথিবীর নিরক্ষীয় মধ্যভাগ মেরু অঞ্চল অপেক্ষা ব্যাসে 43 কিমি পরিধিতে এবং 143 কিমি এবং পরিধিতে অর্থাৎ ব্যাসে 43 কিমি আর পরিধিতে 135 কিমি বড়। তাই পৃথিবীর পূর্ণ গোলক নয়, অভিগত গোলক। এবার বোঝা গেল পার্থক্যটা কি, অর্থাৎ ব্যাসের দিক থেকেও আর পরিধির দিক থেকে দুদিক থেকেই কিন্তু এর পার্থক্যটা লক্ষ্য করা যায়। তাই পৃথিবী অভিগত গোলক, এটা কিন্তু বোঝা গেল। তো এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন কিন্তু চলে এলো, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা শেয়ার করব। এবার চলে যাব আমরা পরের পাতাতে, অর্থাৎ 4 নম্বর পাতাতে। দেখো বলছে যে পৃথিবীর এই যে ওজন, বস্তুর ওজনের তারতম্য, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে যে বস্তু ভূকেন্দ্র থেকে যত দূরে থাকে তার অভিকর্ষজ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান তত কম হয়। অর্থাৎ ভূকেন্দ্র থেকে যত দূরে থাকে তার ওপর পৃথিবীর মাধ্যাকর্ষণ টান তত কম হয়। তাহলে আমরা কি দেখি না, কোনো বস্তুকে উপর দিকে ফেলে দিলে, উপর দিকে ছুঁড়ে দিলে সেটা আবার নিচের দিকে চলে আসে। তো পৃথিবীর এই পূর্ণ গোলক হলেও অর্থাৎ ভূপৃষ্ঠের সর্বত অভিকর্ষজ শক্তি এবং বস্তুর ওজন একই হতো, কিন্তু সেই জন্য কোথাও বস্তুর ওজন কম, কোথাও বস্তুর ওজন বেশি। এবার আসবে আমরা ঘড়ির সময়ের পার্থক্য। দেখো 1671 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ঝাঁ রিচার্ড পরীক্ষা করে দেখান যে প্যারিসে দেখো 48 ডিগ্রি 30 এবং পেন্ডুলাম দেয়াল ঘড়ি নিখুঁত সময় দেয়, কিন্তু দক্ষিণ আফ্রিকার কোয়েন দ্বীপে অর্থাৎ 5 ডিগ্রি উত্তর ঘড়িটির সময় প্রতি 24 ঘন্টার 2.5 মিনিট করে পিছিয়ে যায়। তাহলে দেখো আমি বলছি যে প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন, এটা কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে। অর্থাৎ ঘড়ির সময় নির্ভর করে ঘড়ির দোলকের দোলন হার ও মাধ্যাকর্ষণ শক্তির ওপর আর এটা নির্ভর করে। আর অক্ষাংশগতভাবে প্যারিস ভূখণ্ড থেকে কিছুটা দূরে, কম দূরে এবং কোয়েন দ্বীপ থেকে বেশি দূরে, ফলে প্যারিস দোলকের এবং উপর মাধ্যাকর্ষণ শক্তির বেশি কার্যকরী হয়ে গতিবেগ বেড়ে গিয়ে সময় বেশি হয় এবং কোয়েনে এই শক্তির প্রভাব কম থাকা দোলকের দোলনকাল কমে গিয়ে সময় পিছিয়ে যায়। তাই কোয়েন দ্বীপ অঞ্চলে ভূপৃষ্ঠের স্ফীত এবং প্যারিসে চাপা হয়। এটা কিন্তু বোঝা গেল, এখান থেকে কিন্তু কোশ্চেন লুকিয়ে রয়েছে। এবার আসবো আমরা এই নক্ষত্র পর্যায়গুলো, অর্থাৎ পর্যবেক্ষণ, অর্থাৎ নিরক্ষরেখা থেকে একই দ্রাঘিমার বরাবর উত্তর ও দক্ষিণ মেরুর দিকে এগোতে থাকলে কোনো নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি করে বাড়তে বাড়তে নিরক্ষীয় অঞ্চলে যে ভূপৃষ্ঠ দূরত্ব অতিক্রম করে ক্রমশ দূরত্ব মেরুর দিকে তা বৃদ্ধি করে। তাই এই নিরক্ষীয় অঞ্চলে 110.569 কিমি এবং মেরু অঞ্চলে 111.700 কিমি হয়, অর্থাৎ মেরুতে 1.131 কিমি বেশি। তাই এই ভূপৃষ্ঠের গোলক নিরক্ষীয় অঞ্চলে বেশি এবং মেরু অঞ্চলে কম। তাহলে আমরা একটুখানি আইডিয়া করতে পারলামই। তো ইউরেনাসের যমজ গ্রহ হলো নেপচুন। এটাও কিন্তু ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি এখান থেকে শেয়ার করব। এবার আসবো যে পৃথিবীর পরিধি চাপের পরীক্ষা, অর্থাৎ 1736 থেকে 1737 সালে ফরাসি রয়্যাল একাডেমি অফ সায়েন্স কিটো এই 3টি ভিন্ন স্থানে, অর্থাৎ প্যারিস, কিটো, প্যারি আর ল্যাপল্যান্ড এই 3টি ভিন্ন স্থানে একটি নির্দিষ্ট পরিমাণ পরিধি চাপের দৈর্ঘ্য পরিমাপ করে দেখান। কিটোতে চাপের দৈর্ঘ্য সবচেয়ে কম, আর প্যারিতে মাঝামাঝি এবং ল্যাপল্যান্ডে মেরু অঞ্চলে সামান্য চ্যাপ্টা হওয়ায় চাপের দৈর্ঘ্য বেশি। তাহলে এগুলো সবই ছোট ছোট প্রশ্ন। এবার আসবে যে গোলক এবং অভিগত গোলকের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এই ব্যাস, অর্থাৎ ব্যাসের দিক থেকে অর্থাৎ গোলকের মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস সমান হয়, আর অভিগত গোলকের মেরু ও নিরক্ষীয় ব্যাস অসমান হয়। এবার আকৃতিগত দিক থেকে দেখতে গেলে যে গোলকের আকৃতি সম্পূর্ণ বৃত্ত বা গোল,
আর এর মেরুর দিকটা কিছুটা চ্যাপ্টা এবং মধ্যভাগ কিছুটা ফোলা। তো ভরকেন্দ্র, এই কেন্দ্রের ঠিক মাঝখানে থাকে, আর এই ভরকেন্দ্র নাভির মধ্যে অবস্থিত হয়। আর আকর্ষণ বল অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে সর্বদিকে মাধ্যাকর্ষণ বল সমান হয়, এই মাধ্যাকর্ষণ বল মেরুতে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। তাহলে এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এই পার্থক্যগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওড, অর্থাৎ পৃথিবীকে পূর্ণ গোলক, অভিগত গোলক বলা হয়। পৃথিবীর আকৃতির সঙ্গে আমরা জানা এবং অজানা পরিচিত কিছু বস্তুর মিল নেই, সঠিকভাবে তুলনা করা যায়। তাই পৃথিবীর নিখুঁত আকৃতি হলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। তো এই যে পৃথিবী নিয়ে কেউ বলেন পৃথিবী অ্যাপেলের মতন, কেউ বলে পৃথিবী পেয়ারার মতন, কেউ বলে কমলা লেবুর মতন। তো এটা কারো আকৃতির মতো নয়, অর্থাৎ পৃথিবীর আকৃতিটা নিজের, অর্থাৎ পৃথিবীরই মতো। এটা নিজস্ব একটা আকৃতি, এখানে কোনো আপেল বা কমলা লেবু বা পেয়ারার মতো নয়। এটা কিন্তু পার্থক্য দেখাই যায়। এবার এখানে একটু জেনে রাখতে হবে যে এই জেনে রাখা হলুদ ঘরের মধ্যে ছোট ছোট প্রশ্ন রয়েছে। গ্রিক শব্দ জিওড এর উৎপত্তি, জিও পৃথিবী, আর কিয়ড দর্শন থেকে। তাই এই জিওড এর অর্থ পৃথিবী সদৃশ্য, পৃথিবীর মতো দেখতে, অর্থাৎ আর্থ শেপ, অর্থাৎ পৃথিবীর আকৃতিটা পৃথিবীর মতো দেখতে। এখানেও কিন্তু ছোট ছোট প্রশ্ন লুকিয়ে রয়েছে। বিজ্ঞানী জোহান বেন্ডেং লিস্টেং সর্বপ্রথম জিওড শব্দটি ব্যবহার করেন। এখানে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, ছোট ছোট প্রশ্ন আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার এরই সাথে সাথে আরেকটা রয়েছে, যে বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর আকৃতি এবং আয়তন পরিমাপ করা হয় তাকে জিওডেসি বা ভূ আকৃতিবিদ্যা বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমাদের এই জিওড বলার কারণটা কি দেখো। পৃথিবী পৃষ্ঠ গোলক বা বলের মতো মসৃণ বা সমান নয়, অর্থাৎ আমরা পৃথিবীকে দেখি যে পৃথিবীতে চিত্রের মধ্যে দেখি যে পৃথিবীর আকৃতিটা সমান, তাহলে এই আকৃতিটা গোলক বা সমান এরকম নয়। অর্থাৎ আমরা পৃথিবীর উপরে পাহাড় পর্বত, নদী, সমুদ্র, মরুভূমি সমস্ত কিছু দেখি। পৃথিবীর উপরে বড় বড় পাহাড় পর্বত রয়েছে, তাদের আকৃতিটা অনেক উঁচু। তাই পৃথিবীর উপরটা দেখলে যেটা মনে হয় মসৃণ বা সমান নয়। গড় ভূপৃষ্ঠ থেকে সমুদ্র তলদেশের সীমা ভূত্বক অনেক নিচু এবং সমতলের শিয়ল ও ভূত্বক অনেক উঁচু। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যদি আমরা পাহাড়ের উপরে দেখি তাহলেই বোঝা যাবে পৃথিবীটা সমান বা সমতল নয়। তো এই চিন্তা থেকেই আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি যে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে এসে গেছি যে পৃথিবীর উপরে উচ্চতা কিভাবে প্রমাণ হয়। দেখো, এই যে পৃথিবীর স্থলভাগের উচ্চতম অংশ নেপাল মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮,৮৫০ মিটার। এটা ৮,৮৫০ থেকে এটা ৫৮ মিটার হবে। যাই হোক, এটি উচ্চতাটা কিছুটা বেড়েছে মিটার। এবং প্রশান্ত মহাসাগরীয় নিম্নতর অংশে মারিয়ানা খাত বা মারিয়ানা স্ট্রেঞ্জের চ্যালেঞ্জার ডেপথের গভীরতা ১১,০৩৩ কিমি। তাই পৃথিবীর বন্ধুরতা হলো ১১,০৩৩ 8,৮৫০ প্রায় ১৯,৮৮৩ মিটার বা ১৯,৮৮৩ কিমি। অর্থাৎ ভূপৃষ্ঠ খুব বন্ধুর। তাহলে আমরা পৃথিবীর উপরটাকে যতই সমতল বলে মনে করি না কেন, এই পৃথিবীর আকৃতিটা কিন্তু সমান নয়, অর্থাৎ খুবই বন্ধুর। তাই পৃথিবীর আকৃতির নিখুঁত আকৃতি বা অনিয়মিত ভূমিরূপ বিশিষ্ট তরঙ্গায়িত, এটা কিন্তু আমরা জানি। এবার উপগ্রহ চিত্রের মধ্যে দিয়ে আমরা পৃথিবীর আকৃতিটা সম্পর্কে অনেক কিছু বলি, যে পৃথিবীর আকৃতিটা সমান গোল, তো কত কিছুই না বলি, কিন্তু সেই আকৃতিটা গোল বা সমান বলতে আমরা জাস্ট লাইক বল এরকম ভাববো না। অর্থাৎ এই বলের মতো নয়, বলের মতো ওরকম মসৃণ নয় পৃথিবীর আকৃতিটা। তো বোঝাই যাচ্ছে এই পৃথিবীটা খুবই বন্ধুর। তাই পৃথিবীর আকৃতি নিখুঁত আকৃতি হলেও অনিয়মিত ভূমিরূপ বিশিষ্ট তরঙ্গায়িত। ঠিক। এবার উপগ্রহ চিত্র, অর্থাৎ কৃত্রিম উপগ্রহিত চিত্র থেকে দেখা যায় পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুই চাপা, উত্তর মেরু নয়। অর্থাৎ একটা মেরু দেখা যায়, উত্তর মেরুটা, দক্ষিণ মেরুটা দেখা যায় না। এর জন্য কিন্তু মনে হয় না, এটা কিন্তু উপগ্রহ চিত্র থেকে মনে হচ্ছে। অর্থাৎ দক্ষিণ মেরু ২০ কিমি নিচু এবং উত্তর মেরু ২০ কিমি উঁচু। অর্থাৎ উত্তর গোলার্ধের মধ্যাংশ অংশ ৮ কিমি বসে গেছে এবং দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ ৮ কিমি ফুলে গেছে। তাই পৃথিবী অনিয়মিত আকৃতি, অন্য কোনো বস্তুর আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ হলো জিওড তল। তাহলে পৃথিবীর আকৃতিটা আমরা যতই বলি না কেন, পৃথিবীর আকৃতিটা কমলা লেবুর মতো। তা কমলা লেবুটা আমরা দেখেছি উত্তর দক্ষিণ কিছুটা চাপা এবং পেটটা চওড়া, তো এটা কমলা লেবুর মতো নয়। আবার যদি বলে অ্যাপেলের আকৃতিটা দুই দিকে, একদিকে একটু সরু, একদিকে মোটা, পেটটা একটু মোটা, কোনার দিকে চাপা, অর্থাৎ দুই মেরু চাপা, এটাও নয়। পেয়ারার আকৃতিটাও ঠিক ওই রকম ধরনের, কিন্তু উত্তর আর দক্ষিণ মেরু অঞ্চলে কিছুটা চাপা আর পেটটা আরও বেশি
স্ফীত। তাই জন্য পৃথিবীর আকৃতি না পেয়ারার মতোও নয়। তাহলে পৃথিবীর আকৃতিটি না পেয়ারার মতো, না কমলালেবুর মতো, না অ্যাপেলের মতো, কোনো কিছুর মতো পৃথিবীর আকৃতিটা পৃথিবীর মতো, ওর নিজস্ব একটা আকৃতি আছে। এবার আসবো যে পৃথিবীর আয়তন, অর্থাৎ সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম, সূর্য ও সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলি, দেখো এই গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নক্ষত্র, ধূমকেতু, উল্কা সহ অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কিন্তু এই মহাবিশ্ব বা সৌরজগৎ গঠিত। আমরা খালি চোখে আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? কয়েক হাজার তারা দেখতে পাই। এই তারাদের মধ্যে কেউ হচ্ছে গ্রহ, কেউ হচ্ছে নক্ষত্র। এই গ্রহ নক্ষত্র চিনব কি করে? গ্রহ নক্ষত্রটা আমরা চিনব এরকম, অর্থাৎ যে জ্যোতিষ্কগুলির আলো স্থির সেগুলো হচ্ছে কি গ্রহ, আর যেগুলো কি আলো স্থির নয়, মিটমিট করে জ্বলছে, সেগুলো হচ্ছে এটা হচ্ছে নক্ষত্র। তাই আকাশে আমরা যেই তারাগুলোকে বা জ্যোতিষ্কগুলোকে পিটপিট করে জ্বলতে দেখি সেগুলো কি হচ্ছে নক্ষত্র, আর যেগুলো স্থির সেগুলো হচ্ছে গ্রহ। তাহলে আমরা শুক্র গ্রহকে কিন্তু আকাশে দেখি, সারা বছরই দেখি। তো শুক্র গ্রহ অর্থাৎ বুধ শুক্র পৃথিবী, অর্থাৎ বুধ শুক্র পৃথিবী, তাহলে শুক্র আগে তারপরে পৃথিবী, কিন্তু আমরা তৃতীয় গ্রহের মানুষ, এটা কিন্তু আমরা জানি। এবার তাই বলছে 8টি কুলীন গ্রহ আর 5টি বামন গ্রহ, অর্থাৎ 335টি উপগ্রহ, 300টি আকৃতি আবিষ্কৃত গ্রহাণু আর 1,00,00,000 ধূমকেতু সমন্বয়ে গঠিত। এর পরিধি 1170 কিমি। এর মোট ভরের 98% সূর্য এবং বাকি দুই অংশ অন্যান্য জ্যোতিষ্ক থাকে। তো এটা কি বলবো যে সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথ অন্তর্গত, অর্থাৎ আমাদের নিকটতম গ্রহ হলো সূর্য। আমরা আকাশের দিকে তাকালে যে নক্ষত্রগুলোকে দেখতে পাই সেগুলো কিন্তু আমাদের সূর্য থেকে বড় বা সূর্য থেকে ছোট বা সূর্যের মতো। তো এই নক্ষত্রগুলির মধ্যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে এই সূর্য। এই সূর্যকে যদি বাদ দিয়ে আমরা আরও কাছের নক্ষত্রকে দেখতে চাই, তাহলে আমরা এই প্রক্সিমা সেন্টোরাই কথা কিন্তু আমরা জানবো। এটা কিন্তু আমাদের সবচেয়ে, সূর্যকে বাদ দিয়ে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। আর এবার আসবো আমরা গ্রহ। দেখো মহাকাশের যেসব জ্যোতিষ্ক নিজস্ব আলো বা উত্তাপ নেই, সূর্যের আকর্ষণে তারা তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে, তাদেরকে গ্রহ বলে। তো আমরা এই গ্রহগুলিকে দেখি কেমনভাবে না, আমরা কোনো সময় অনেক গ্রহগুলিকে একসঙ্গে দেখতে পাই। তো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, এইগুলো কি হলো গ্রহ। আর এই গ্রহগুলো দেখো 1906 সালে বৈশিষ্ট্যগত দিক থেকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU গ্রহগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছে। একটা হচ্ছে কুলীন গ্রহ, একটা হচ্ছে বামন গ্রহ। এই কুলীন গ্রহ অর্থাৎ এই কুলীন গ্রহগুলি জানতে হবে। দেখো এখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন অনেক লুকিয়ে রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের পরীক্ষারও কোশ্চেনগুলো হয়ে যাবে। তাই দেখো এই বামন গ্রহ আর কুলীন গ্রহ এটা একটু জানতে হবে। দেখো যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে চলে, পর্যাপ্ত ভরযুক্ত, অর্থাৎ যে স্থিতিক ভারসাম্য রক্ষা করা বা প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট, এই এবং কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে, তাদেরকে কুলীন গ্রহ বলে। এইগুলো হলো কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন। আর প্লুটো আমাদের এই সৌরজগৎ থেকে সরে গেছে। এবার আসবো আমরা বামন গ্রহ, অর্থাৎ যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে চলেছে, পর্যাপ্ত ভরযুক্ত এবং স্থিতিক ভারসাম্য রক্ষা করা এবং প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু আয়তনে ক্ষুদ্র হওয়ায়, অর্থাৎ কক্ষপথ থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে না, তাদের কি বামন গ্রহ বলে। এই বামন গ্রহের মধ্যে সবচেয়ে কাছের হচ্ছে আমাদের প্লুটো, তারপর সোরেস, হিউমেয়া অর্থাৎ মাকে এরিস, এই 5টি কিন্তু কুলীন গ্রহ। এইবার আসবো আমরা এই কুলীন গ্রহ আর বামন গ্রহের মধ্যে কিন্তু পার্থক্য। তাহলে কুলীন গ্রহ কোনগুলো আর বামন গ্রহ কোনগুলো, এই সম্পর্কে একটু আয়তন আমরা কিন্তু জানতেই পারি। আয়তনের দিক থেকে এর ভর বেশি, আর আকৃতিগত দিক থেকে পার্থক্য বেশি। এদের আয়তন এবং ভর যথেষ্ট নয়, আকৃতি অনেক ক্ষেত্রে চ্যাপ্টা। এবারে এই ভর কেন্দ্র অর্থাৎ কুলীন গ্রহের ভর কেন্দ্র নিজেদেরই মধ্যে থাকে, আর এদের এই ভর কেন্দ্র তাদের নিজেদের মধ্যে নাও থাকতে পারে। এবার আসছে বস্তুকণা, অর্থাৎ এরা এই কক্ষপথের আশেপাশের সমস্ত মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে, আর এরা নিজ কক্ষপথের নিকটস্থ কোনো মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে না। তাহলে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কুলীন গ্রহ আর বামন গ্রহ। এবং বিচ্যুতি, এবার দেখো কুলীন গ্রহরা কখনোই নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, এবং এরা অর্থাৎ বামন গ্রহরা নিজের কক্ষপথে ঢুকে পড়তে পারে।
এটাই কিন্তু পার্থক্য। তা আমরা আজকে এইটুকু শেয়ার করব। এইটুকু শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন এসে যাচ্ছে। এই কোশ্চেনগুলোর মধ্যে দেখো যে এখানে পার্থক্যর মধ্যে দেখলাম দুটো, অর্থাৎ কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কী, আর আরেকটা দেখলাম যে গোলক ও অভিগত গোলকের মধ্যে পার্থক্য কী। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে কোশ্চেন দুটো আমরা লিখলাম না, এবার লিখে দিলেও অর্থাৎ এই গোলক এবং অভিগত গোলকের মধ্যে পার্থক্য কী এটা যদি আমরা লিখেই দিই, হ্যাঁ লিখেই দিই, তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেন সম্পর্কে জানা হয়ে যাবে। দেখো আমরা এগুলো শেয়ার করতে গেলে আমাদের বোর্ড থেকে, অর্থাৎ এই যেটা লিখেছিলাম, অর্থাৎ ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী পার্ট 2 আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে, তারা শুরুতেই কিন্তু কি করতে পারবে না, শুরুতেই কিন্তু একটু ভালো রেজাল্ট করার লক্ষ্যে আগাতে পারবে। দেখো এখানে লিখবো গোলক ও অভিগত গোলকের মধ্যে পার্থক্য। তাহলে 1 নম্বর লিখবো গোলক, গোলক ও অভিগত গোলকের মধ্যে পার্থক্য লেখো, এই একটা। আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা আসবে যে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা কিন্তু দুটো প্রশ্ন শেয়ার হয়ে গেল। পাতাটা কত, অর্থাৎ দেখো যাদের কাছে এই সমরেন্দ্রনাথ পদকের বই আছে তারা পড়বে 5 পাতায়, এটা আছে 5 পাতায়, 5 নম্বর পাতায়, আর এটা আছে কত নম্বর, 4 নম্বর পাতার মাঝামাঝি। তাহলে 4 নম্বর আর 5 নম্বর পাতাতে খুঁজলেই এর উত্তরটা কিন্তু পেয়ে যাবে। এবার আসবো এখান থেকে যে প্রশ্নগুলো আমি শেয়ার করেছি সেই প্রশ্নগুলো কিন্তু আমি খাতায় অলরেডি করেই নিয়েছি, সেগুলোই তোমাদের সামনে শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর এসে যাবে। অর্থাৎ কে গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন। দেখো কে গোলাকার, দেখো 3 নম্বর প্রশ্ন, কে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন। দেখো উত্তরটা হবে টলেমি। এবার আসবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে পৃথিবী, চলে আসি শেয়ার করবো কোশ্চেনগুলো। পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ কি? পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ কি? দেখো এর উত্তরটা হবে যে তাহলে মহাকাশ থেকে তোলা অনেক আলোকচিত্র। তাহলে কি হবে, মহাকাশ থেকে তোলা আলোকচিত্র। এটা কিন্তু শেয়ার হয়ে গেল। 5 নম্বরটা শেয়ার করবো। দেখো 5 নম্বর, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? দেখো কিরকম উত্তরটা হবে, অভিগত গোলক, অভিগত গোলকের মতো, অভিগত গোলকের মতো। এবার আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের কোন গ্রহকে জলগ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে জলগ্রহ বলা হয়? জলগ্রহ বলা হয়। দেখো এর একটার মাত্র উত্তর হচ্ছে পৃথিবীকে বলা হয়। এবার 7 নম্বর প্রশ্ন শেয়ার করবো। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757। উত্তরটা এখানেই শেয়ার হয়ে যাবে, 12,757 কিমি। এটা কিন্তু শেয়ার হয়ে গেল। এবার হচ্ছে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি? বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি? 8 নম্বর, বৃহস্পতির গ্রহের সংখ্যা কত? দেখো উপগ্রহের সংখ্যা হচ্ছে 600। উত্তরটা এখানেই হয়ে যাবে 678টি, সরি 67টি। এবার আসবো আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কোনটি? পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কোনটি? দেখো উত্তরটা হবে মারিয়ানা খাত। 10 নম্বর কোশ্চেনে দেখো, 10 নম্বর কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিওড কথাটি ব্যবহার করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিওড কথাটি ব্যবহার করেন? দেখো জিওড কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্ডিক লিস্টিং, অর্থাৎ বিজ্ঞানী জোহান বেন্ডিক্ট লিস্টিং। তাহলে এখানে কিন্তু আমাদের 10টা কোশ্চেন শেয়ার হয়ে গেল। এবার আরও কয়েকটা কোশ্চেন শেয়ার করবো, কিন্তু শেয়ার করার আগে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। এই স্ক্রিনশট তুলে নেওয়ার সুবিধাটা তোমাদের করে দিচ্ছি। এবার আসবো, আরও কয়েকটা কোশ্চেন আছে এখান থেকে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই কোশ্চেন সম্পর্কে জানতে পারবে এবং তারাও কিন্তু উপকৃত হবে। তাই নতুন বন্ধু যারা হচ্ছ তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ শুরুতেই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রয়োজনে তোমাদের কাছে সেই ভিডিওগুলো চলে যাবে এবং তোমরা কিন্তু এই ক্লাস 8 থেকে যারা 9-এ উঠেছো তাদের কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। আর এই সমস্যা দূর হয়ে গেলেই তোমাদের সাকসেস এসে যাবে। তাই আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদেরকে একটু উৎসাহিত করো। তাহলে আবার শেয়ার করব। এবার আসবো আমরা যে ইউরেনাসের যমজ গ্রহ কোনটি? 11 নম্বর, ইউরেনাসের যমজ গ্রহ কোনটি? দেখো এর উত্তরটা হবে নেপচুন। এখানে উত্তরটা হয়ে যাবে নেপচুন। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু শুধু যে একটা বই থেকে শেয়ার করা তাও নয়, অনেক বই থেকে কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছে। এই কোশ্চেনগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, তোমরা কিন্তু চিন্তার করো না, অর্থাৎ চিন্তার কোনো কারণে নেই। দেখো এবার চলে আসবো যে বিশ্বের সর্বপ্রথম চন্দ্রাভিযানকারী কারা? তাহলে না একটুখানি ভুল হলো এখান থেকে, ইউরেনাস নেপচুন। হ্যাঁ, এবার চলে আসবো আমরা আরেকটা গ্রহকে। কোন গ্রহকে এখানে জলগ্রহ বলেছি, যে কোন গ্রহকে নীলগ্রহ বলা হয় এটা একটু লিখবো। কোন গ্রহকে নীলগ্রহ বলা হয়? তাহলে এর উত্তরটাও হবে কি বলা হয়? এর উত্তরটাও হবে কিন্তু পৃথিবী। এর উত্তরটাও কিন্তু পৃথিবী হয়ে যাবে। এবার 13 নম্বর কোশ্চেন করবো। 13 নম্বর কোশ্চেনে আসবো, এসে খুঁজবো। দেখো এখানে চলে আসবো, আরও একটা কোশ্চেন আছে। অভিগত গোলক কাকে বলে? এটাই শেষ প্রশ্ন। অর্থাৎ এই অভিগত গোলক
কাকে বলে? দেখো এর উত্তরটা একটু বড় হবে, 2 নম্বরের প্রশ্ন। আমি বলেছি 2 নম্বর, অর্থাৎ যে গোলকের উপর উত্তর ও দক্ষিণ দিক, যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক, অর্থাৎ লিখব যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক, উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা, সামান্য চাপা, সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক, এবং পূর্ব ও পশ্চিম দিক, পশ্চিম দিক সামান্য ফোলা, সামান্য ফোলা। এই রূপ গোলকের বস্তুকে, এই রূপ ফোলা, এই রূপ গোলাকার, গোলাকার বস্তুকে বলা হয় অভিগত গোলক, অভিগত গোলক। তাহলে এই যে আপনি 13টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম, এই 13টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু যেটুকু পড়িয়েছি এখান থেকে কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা কিন্তু তোমরা ধরেই নিতে পারো। তাই আজকে এটুকু, পরে থার্ড পার্ট তোমাদের সামনে শেয়ার করবো ঠিক এইরকমভাবে, যেই জায়গাগুলো বোঝানোর অবশ্যই বলে দেবো, আর যেখান থেকে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এইটুকুই। গুড বাই ফ্রেন্ডস।